আসসালামু আলাইকুম সুপ্রিয় অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ শাহাদাত খান রাশেদ আজ আছি তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের এমসিকিউ উইক, আমরা যেটা প্রতিনিয়ত তোমাদের সাথে তোমাদের সামনে হাজির হই সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সো সবাইকে রিকোয়েস্ট করব যে যেখান থেকে দেখছো আমাদের লাইভে যুক্ত হয়ে যাও, পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধব সহ যারা আছে সবাইকে কাইন্ডলি একটু মেনশন করে দাও। আর ক্লাসটা অবশ্যই অবশ্যই তোমরা যারা সামনে ঢাবির এক্সামে বসবে, অর্থাৎ আর অল্প কয়েকদিন পরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের এমসিকিউ পরীক্ষা দিবে তাদের জন্য একেবারেই ম্যান্ডেটরি। সো সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে যাও। আর পাশাপাশি যেটা করবা, সবসময় যেটা বলি, অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবকে পৌঁছে দাও। মোনালিসা, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কি ব্যাংক সমন্বয় বিবরণীর উপর ক্লাস নিয়েছিলেন আমাদের? না, আমি ব্যাংক সমন্বয় বিবরণীর উপর তোমাদের কোনো ক্লাস এখন পর্যন্ত নিতে পারি নাই বা নেই নাই। তোমাদের রাকিব ভাইয়া মেবি ক্লাস নিয়েছে। সো যাই হোক, আমরা আমাদের লাইভে সবাই একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাব। আমরা বেশিক্ষণ ক্লাস নেব না, জাস্ট 1 ঘন্টা ক্লাস নেব, যাতে করে আমরা 1 ঘন্টায় আজকে অনেকগুলা প্রশ্ন সমাধান করব। ওকে? সো আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে লাইভে চলে আসো, যাতে করে আমরা একসাথে সবাই ক্লাসটা উপভোগ করতে পারি। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে যাও। আর আমরা যে এই কাজটা করার জন্য বলি প্রতিনিয়ত সেই কাজটাই করবা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু, মার্জিয়া খান রিমি। স্যার, না, আমি ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাস যেহেতু নিই নাই, যদি সুযোগ পাই ইনশাল্লাহ নিব। তো আজকের আলোচনা হচ্ছে আমাদের এমসিকিউ উইকের। আমি এর আগে 2টা ক্লাস নিয়েছি, তোমাদের আকিব ভাইয়া অনেকগুলা ক্লাস নিয়েছে। আজকে আমি আরেকটা ক্লাস নেব, হয়তো এটা তোমাদের সাথে আমার শেষ ক্লাসও হতে পারে। যাই হোক, তো আমি যেটা বলবো, তোমরা যখন ঢাবির এক্সামে বসবা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু সিরিয়াসলি প্রশ্নগুলা পড়বা, পড়ার পরে অ্যান্সার করবা। যে অনেকে যেটা করো, তোমরা প্রশ্ন না পড়ে দেখা গেছে সরাসরি অ্যান্সার করতে যাও, পরবর্তীতে তোমরা ভুল করে আসো। সো সেটা যাতে না হয় সেই বিষয়টা মাথায় রেখে আমরা সামনের দিকে যাব। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা যেটা করব আমাদের যেটা করার কথা ভাইয়া, সেটা কি? সেটা হচ্ছে আলোচনায় চলে যাব। দেখো, প্রথম প্রশ্নটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন যেটা আছে, প্রশ্নটা আমরা একটু দেখি। বলেছে একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, পরিবহন খরচ 50,000 টাকা ও সংস্থাপন খরচ 20,000 টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল 4 বছর, অবশিষ্ট মূল্য 35,000 টাকা। বলছে ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত? তো ক্রমহ্রাসমান যে পদ্ধতির অবচয় নির্ণয় করার জন্য বলেছে, আহ, আমরা সে অনুসারে কাজটা করব। তো সবাই একটু কাইন্ডলি, সুমা আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত আছো সবাই একটু ক্লাসটা একটু তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও। ওকে, আমি শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, তোমরাও তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, কারণ এই ক্লাসটা তোমাদের জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে, সবাই যাতে আমরা একসাথে ক্লাসটা এনজয় করতে পারি। পাশাপাশি আমরা এই ক্লাসটা আমাদের বন্ধু বান্ধবকে পৌঁছে দিব, কারণ হচ্ছে এই ক্লাসটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ওকে? সো এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো সবাই। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের লাইভটা শুরু করলাম। তো যেহেতু লাইভটা আমরা শুরু করেছি, আমরা ম্যাথগুলা করব। ওকে? স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু আলোচনায় চলে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যেটা আলোচনা করবো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এডুকেশন পেজে যুক্ত হয়ে যাও। আমরা কমেন্টটা এক জায়গা থেকে পড়বো। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়, কারণ হচ্ছে আহ, একাধিক জায়গা থেকে কমেন্ট পড়াটা আমার জন্য একটু টাফ হয়ে যায়। এই হচ্ছে বিষয়। তো আমরা একটু আলোচনায় চলে যাই। দেখো, আমাদের বলেছে যে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই ক্রমহ্রাসমান জের পদ্ধতির উত্তর কি হবে? আমরা প্রথমে একটু 2-1 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। একটু তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, আর এই প্রশ্নের উত্তর কত হবে একটু আমাদেরকে জানিয়ে দাও। আমরা আলোচনা যাতে রাখতে পারি যে এই প্রশ্ন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা অবচয়ের এখানে অ্যান্সার কত হবে, সেই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি। ওকে, যারা লাইভে আছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ওকে, আমরা একটু অ্যান্সার করি, দেখি কারা কারা অ্যান্সার করতেছি। এটা তো আমাদের সবার জানার কথা, তাই না? আমরা সবাই জানি তো। তোমরা অ্যান্সার করতেছো না কেন বুঝলাম না। আমার এখানে লাইভটা কি পরে আসে? লাইভটা আসতেছে না কেন? ইয়েস, আমরা একটা বিষয়ের শুরুতে আলোচনা করবো, সেটা হচ্ছে দেখো, আমাদের স্থায়ী সম্পদ যন্ত্রপাতিটা হচ্ছে একটা স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদের মোট মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে স্থায়ী সম্পদের মোট ক্রয় মূল্য নির্ধারণ করতে হয় কিভাবে? আমাদের সম্পদের অ্যাকচুয়াল ক্রয় মূল্য এর সাথে যত আনুষঙ্গিক খরচ আছে, যেমন পরিবহন খরচ, সংস্থাপন খরচ, হ্যাঁ, আমদানি শুল্ক, ভ্যাট। কি বললাম ভাইয়া? পরিবহন খরচ, সংস্থাপন খরচ, আমদানি শুল্ক, ভ্যাট। এই খরচগুলাকে আমরা সম্পদের সাথে যোগ করলে সম্পদের মোট ক্রয় মূল্য পাই। যেহেতু এখানে যন্ত্রপাতির মূল্য হচ্ছে 5 লক্ষ, পরিবহন খরচ হচ্ছে 50,000, সংস্থাপন ব্যয় হচ্ছে 20,000, তাহলে 5 লক্ষের সাথে 50,000 আর 20,000 যোগ হবে, তাহলে কত হবে? 5,50,000 আর 20, 5,70,000 হচ্ছে সম্পদের ক্রয় মূল্য। ওকে, আবার এখানে একটা মূল্য আছে, সেটাকে আমরা কি বলি? অবশিষ্ট মূল্য। এই অবশিষ্ট মূল্যের আরেকটা নাম হচ্ছে ভাইয়া কি? ভগ্নাবশেষ মূল্য। তো ভগ্নাবশেষ মূল্য আমরা কি করি? অবসরযোগ্য মূল্য বের করার সময় সরলরৈখিক পদ্ধতিতে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিই। সেটার উপর আমরা ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে যে টাকা হয় সেটার উপর অবচয় ধরি। তো এখানে যদি সরলরৈখিক হতো, আমরা কি করতাম? এখান থেকে আবার 35,000 মাইনাস করতাম। এই 35,000 মাইনাস করার পরে আমাদের 5,35,000 টাকার উপর আমরা অবচয় ধরতাম। এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে। এই মূল্যটাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য। কিন্তু ভাইয়া এখানে বলেছে তোমাকে ক্রমহ্রাসমান পদ্ধতি বা উদ্বৃত্ত পদ্ধতি। যেহেতু এখানে ক্রমহ্রাসমান পদ্ধতির কথা বলেছে, সেহেতু আমরা কি করব? সরলরৈখিক পদ্ধতির মতো কাজ করতে পারবো না। আমরা কি করব? আমরা সরলরৈখিক পদ্ধতিটা না করে ক্রমহ্রাসমান পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব। আর ক্রমহ্রাসমান পদ্ধতির মেইন থিম হচ্ছে সম্পত্তির অবচয় ধরতে হয় তার ক্রয় মূল্যের উপর, যেখানে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না আর ক্রয় অবচয়যোগ্য মূল্যটাকে ধরা হয় না। তাহলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমি অবচয় কত টাকার উপর ধরবো? 5,35,000 না 5,70,000? প্রথমে আমাকে এটা বুঝতে হবে। আমাদের স্টুডেন্টদের প্রবলেম যেটা হয়, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করে, তারা ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বাকি টাকার উপর অবচয় ধরে। যেহেতু ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বাকি টাকার উপর অবচয় ধরে, সেহেতু অঙ্কটা সুন্দরভাবে ভুল হয়ে যায়। ওকে, 1,42,500 যারা লাইভে আছেন, আমি বুঝলাম না আমার এখানে লাইভটা শো করে না কেন। ওকে, তো আমরা বুঝতে পেরেছি যে ক্রমহ্রাসমান পদ্ধতি হওয়াতে এটা কি হচ্ছে? 5,70,000 টাকার উপরে অবচয় ধরবো আমরা। এখন 5,70,000 টাকার যদি আমাদের ক্রয় মূল্য হয়, আমি লিখলাম 5,70,000, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি। এটার উপর অবচয় ধরবো আমরা পার্সেন্টেজে। এখন এখানে কি আছে? এখানে আমাদের পার্সেন্টেজ আছে? নাই। সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ বের করি কিভাবে? সরলরৈখিক পদ্ধতি হলে আমরা 100কে কত দ্বারা ভাগ করি ভাইয়া? আয়ুষ্কাল। তো এখানে আয়ুষ্কাল হচ্ছে 4, তাহলে সরলরৈখিক পদ্ধতি হলে আমাদের কত হয়? 25% হতো। 100কে আমরা বছর দ্বারা ভাগ করলে অবচয়ের হার পাই। তো এখানে যেহেতু অবচয়ের হার দেওয়া নাই, এটা অ্যাকাউন্টিং। ওকে, যারা অ্যান্সার করেছেন ধন্যবাদ। সুমা আহমেদ, তামান্না, তাবাসসুম। বাকি লাইভে যারা আছে তারা কোথায় আমি বুঝলাম না। আমার এখানে কমেন্ট আসে না কেন আমি বুঝলাম না, আমি খুব হতাশ। তো এখানে আমরা কি করব? এই 25% অবচয়, তো 25% অবচয় তো আমি পেলাম। এখন এই 25% অবচয় কি পদ্ধতি অনুসারে? সরলরৈখিক পদ্ধতি অনুসারে। কিন্তু ক্রমহ্রাসমান হলে তার অবচয় হবে দ্বিগুণ। তাহলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে তার অবচয় হয়ে যাবে 50%। তো এখান থেকে আমরা কি বুঝলাম? আমার সরলরৈখিক পদ্ধতিতে যা হবে অবচয়, ক্রমহ্রাসমান পদ্ধতিতে তার দ্বিগুণ হবে। তো এখানে 50% অবচয় যদি আমরা ধরি,
তার মানে আমার ক্রয় মূল্য হচ্ছে কত? 5,70,000। এটা 50% মানে অর্ধেক কত হয় বলো তো? অর্ধেক হয় 2 লক্ষ কত বলো? 2 লক্ষ কত? 70 না, 2 লক্ষ 5 লক্ষ 2.5 লক্ষ আর 2,85,000, তাই না? 2,85,000 টাকা অবছর। এরপরে দেখো দ্বিতীয় বছর আমরা কি করব? সম্পদের ক্রয় মূল্য থেকে এই অবচয়টা বাদ দিয়ে দিব, তাহলে সেটা অবশিষ্ট মূল্য হবে 2,85,000। এটার উপর আমরা 50% অবচয় ধরব। ওকে, অবচয় ধরার পরে কত হয়? অর্ধেক হবে, তাহলে 1,42,500। সঠিক উত্তর হচ্ছে এটা, দ্বিতীয় বছরের অবচয়। আমাদের প্রশ্নে বলেছে দ্বিতীয় বছরের অবচয় ধরতে, আমরা সেটাই ধরেছি। আজকে কি স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড নাই? আমি বুঝলাম না। অন্যান্য দিন তো ভালোই তোমরা রেসপন্স করো, আজকে তোমাদের রেসপন্স এত কম কেন? তো আমরা আমাদের জায়গা থেকে লাইভে একটু বন্ধু বান্ধবকে শেয়ার করে দিই, ভাই ক্লাস এভাবে নিতে ইচ্ছে করে না। ওকে, এভাবে ক্লাস নিতে আসলে ইচ্ছে করে না, খুব মানে বাজে লাগে। আপনারা যদি একেবারেই রেসপন্স না করেন, ক্লাসের কথা কি আপনারা জানতেন না? তো বলেন তো, ক্লাসের কথা কি আপনারা জানতেন না? না, আপনাদের হবে না, বুঝতে পেরেছি। আপনারা আমার ক্লাস পছন্দ করেন না, না হয় আমাকে পছন্দ করেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, বকেয়া আয়। বকেয়া আয় জিনিসটা কি? আমরা একটু সবাই অ্যান্সার করি, এই প্রশ্নটা অ্যান্সার করি, আমরা সবাই পারবো আশা করি। বকেয়া আয় জিনিসটা কি? বকেয়া আয় জিনিসটা আমরা বলতে কি বুঝি বলেন তো? সবাই মেবি ঘুমাচ্ছে। স্যাড। ক্লাস আর আপনি দুইজনই পছন্দ। হ্যাঁ, মিথ্যা বলছেন না সত্যি বলছেন জানি না, বাট ভালো লাগলো তারপরেও কেউ একজন আমাকে পছন্দ করেন শুনলাম। আমাদের এমনি তো নর্মালি তো ক্লাস নেওয়ার পরে অনেক স্টুডেন্ট চলে আসে, বাট আজকে কি হলো, নাকি সবাই আন্দোলনে আছে আল্লাহ জানে। আরে ভাই, ম্যারাথন ক্লাস বলতে আমি এই যে 3টা ক্লাসে আমি 50টার উপর বেশি প্রশ্ন সলভ করাচ্ছি, সেগুলা করলে তো আমার প্রশ্নটা 50টা প্রশ্ন সলভ করলে তো আপনি মনে করেন 300 প্রশ্ন সলভ করতে পারবেন। তো আপনারা ক্লাসগুলা করেন, শুধু ম্যারাথনের জন্য অপেক্ষা করে তো লাভ নেই। ম্যারাথন নেবে, হ্যাঁ, আমি নি অথবা নিলয় ভাইয়া না একজন তো নিবে। তো ম্যারাথন নিয়ে তো শুধু ম্যারাথন হলে আপনারা ক্লাস করবেন, এই ক্লাসগুলা করলে তখন আপনার ম্যারাথনে কাজে লাগবে না। আপনাদের ম্যারাথনের জন্য কেন ওয়েট করেন? আপনারা সব ক্লাস করবেন, এগুলা তো প্রশ্নই। ম্যারাথন ক্লাসে কি আলাদা কিছু করাবে নাকি? এগুলাই তো করাবে নাকি? এর বাইরে তো কিছু করাবে না। সো আমরা একটু সবাই 2 নাম্বার পাঁচজানা বিশ্বাস। ওকে, সি নারায়ণ, ঠিক আছে, আর অসংখ্য ধন্যবাদ। আয় মানে কি? আয় বকেয়া মানে কি? অর্জিত হওয়ার পূর্বে আয় হিসাবে গ্রহণ করা হলে এটা হবে না, এটা হচ্ছে অগ্রিম আয়। এটাকে কি আমরা অগ্রিম আয় বলবো। আয় অর্জিত হওয়ার পূর্বে যদি আমরা আয় হিসাবে গ্রহণ করি, কি হিসাবে? আয় হিসাবে। ওকে, সেটা অর্জিত আয়। গ্রহণ করার পূর্বে দাম অর্জিত এবং লিপিবদ্ধ হয়, এটাও হবে না। এরপরে আমরা অর্জিত হিসাবে দেখানো হয় যা ইতিমধ্যে অর্জিত হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে, এটাও হবে না। অর্জিত হিসাবে দেখানো হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে যদিও এখনো গ্রহণ করা হয়নি। মানে বিষয়টা হচ্ছে বকেয়া আয়। সোজা কথা বলতে আমরা কি বুঝবো? আমার আয় হয়ে গিয়েছে মানে তুমি একটা কাজ করে দিয়েছো। মনে করো তুমি একজন উকিল, তো তুমি কি করেছো? আমি বিপদে পড়েছি, তুমি আমার মামলা পরিচালনা করছো, মানে আমার পক্ষে তুমি ওকালতি করেছো। এখন আমার পক্ষে যে তুমি মামলা পরিচালনা করেছো, তাহলে আমি তোমাকে মনে করো 10,000 টাকা দেওয়ার কথা, এই টাকাটা আমি এখনো তোমাকে দেই নেই। এই যে আমার পক্ষে তুমি আমাকে বাকিতে সেবা দিয়েছো, এটাতেই তোমার কি হয়ে গেছে? আয় অর্জিত হয়ে গেছে। খেয়াল করো, আয় তোমার অর্জিত হয়ে গেছে, কারণ টাকাটা তুমি পাবা।
আর টাকাটা এখনো যেহেতু পাও নাই, ভবিষ্যতে পাবা, সেহেতু এই আয়টাকে আমরা বলবো বকেয়া আয়। তার মানে কি? মানে হচ্ছে আয় অর্জিত হিসাবে দেখানো হয়ে গেছে, আয়টাকে আমরা অর্জিত হিসাবে দেখিয়েছি এবং লিপিবদ্ধ করেছি, কিন্তু এখনো গ্রহণ করি নাই, মানে এখনো তুমি নগদ টাকা নাও নাই, যার কারণে আমরা কি বলবো, এটাকে সি অ্যান্সার নিব। আমরা আশা করি বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার তো আপনার ক্লাস ভালোই লাগে, যদিও আমার অ্যাডমিশন শেষ, তারপরেও আপনার ক্লাসে আসি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রশংসা করলে মাঝে মধ্যে ভালো লাগে, বুঝছো, মাঝে মধ্যে প্রশংসা করবা, সত্য মিথ্যা জানি না, প্রশংসা করবা, প্রশংসা শুনতে ভালো লাগে। 3 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। ভাড়া হিসাবে 5,000 টাকা ডেবিট যে ছিল, বছর শেষে দেখা যায় এর মধ্যে 2,000 টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত। এখন আমরা সমন্বয় দাখিলা দিব। ভাই আমি প্রথম ক্লাসে ডিইউর এমসিকিউ উইকের ফার্স্ট ক্লাসে কিন্তু সমন্বয় দাখিলা নিয়ে কথা বলেছি। আমরা বলেছি যদি অগ্রিম সংক্রান্ত কোনো সমন্বয় দাখিলা দেওয়া থাকে, সেটা সমাধানের জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করব। ওকে, একটা টেকনিক অবলম্বন করব। টেকনিকটা কি? অগ্রিম সংক্রান্ত কোনো সমন্বয় দাখিলা সমাধানের সবচেয়ে বড় টেকনিক কি? আমরা আমাদের সবচেয়ে বড় টেকনিক হচ্ছে কি, আমাদের উপরে উপরে যা থাকবে, কোথায় যা থাকবে, উপরে যা থাকবে, উপরে বলতে কার উপরে, প্রশ্নের উপরে বা মিলে যেটাকে বলি, সেটা বিপরীত জাবেদা দিব। অর্থাৎ আমাদের শুরুতে যার জেদ থাকবে, সেটা যদি ডেবিট থাকে আমরা জাবেদায় সেটাকে ক্রেডিট করব, সেটা যদি ক্রেডিট থাকে জাবেদায় সেটাকে ডেবিট করব। অর্থাৎ উপরে যে জেডটা থাকে সেটাকে আমরা বিপরীত করব। আর অবশ্যই শুরুতে খরচ থাকলে সম্পদের জাবেদা দেখা দিব, সম্পদ থাকলে খরচের। তার মানে আমি বলেছি এস থাকলে আমরা কি করব, এস থাকলে কি করব, ই দিব। ই মানে এক্সপেন্স, মানে ব্যয়, এস মানে আমি সম্পদ ধরলাম। ওকে, তাহলে অথবা তুমি এ দিয়েও লিখতে পারো। আর ই থাকলে এস দিব, মানে খরচ থাকলে আমরা সম্পদের জাবেদা দিব। এটা হচ্ছে টেকনিক। জাস্ট উপরে যা থাকবে তার বিপরীত হবে। খরচ থাকলে সম্পদ, সম্পদ থাকলে খরচ। ওকে, আচ্ছা আমরা এখন এখন যেটা করব, তাহলে এই প্রশ্নটা কি হতে পারে, আমি একটু জাস্ট তোমাদের কাছ থেকে অ্যান্সার চাচ্ছি, তোমরা একটু অ্যান্সার দাও। আমি আশা করি সবাই পারবা, কেউ পারবা না এমনটা না, এটা সবাই পারবা, কারণ যেহেতু এটা আমাদের মোটামুটি বেসিক আলোচনায় আমরা করে ফেলেছি। তোমরা অবশ্যই পারবা। ওকে, আমরা অ্যান্সারে চলে যাব, আমরা সময় নষ্ট করব না, যেহেতু আমাদের ক্লাসে আমাদের ফিরতে হবে, ক্লাসটা আমরা টাইমলি শেষ করতে হবে, সেজন্য। সুমা আহমেদ, নারায়ণ, অসংখ্য ধন্যবাদ যারা অ্যান্সার করতেছো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা একটু কাইন্ডলি ওদেরকে একটু মেনশন টেনশন করো, আমার স্টুডেন্ট কম হলে খারাপ লাগে ভাই। তাহলে ভাড়া হিসাবে ডেবিট আছে, তো আমি বলেছি ভাড়া হিসাবে যেহেতু ডেবিট আছে, আর এটা তো অগ্রিম সংক্রান্ত। অগ্রিম কিভাবে বুঝলাম, এখানে এই যে পরবর্তী বছরের কথা বলা আছে সেটাই অগ্রিম। সো আমরা এটাকে অগ্রিম যেহেতু, তাহলে ভাড়া হিসাব জাবেদা কি হবে, ক্রেডিট হবে। তো এখানে ভাড়া হিসাব ডেবিট আছে, নেওয়া যাবে না। ওকে, আর সমন্বয় দাখিলে সাধারণত নগদান হিসাব আসে না। ওকে, এটাও নেওয়া যাবে না। এখানেও নগদান আছে, নেওয়া যাবে না। এবার দেখো এখানেও ভাড়া হিসাব কি আছে, ডেবিট, এটাও নেওয়া যাবে না। তুমি জাস্ট টেকনিক্যালি করলে তোমার ফুল প্রশ্ন করাও লাগে না। তুমি জাস্ট মাথায় রাখবা যে আমার কি ভাড়া হিসাব যেহেতু শুরুতে ডেবিট আছে, জাবেদা ক্রেডিট হয়ে যাবে। সো জাবেদা ক্রেডিট কোথায় আছে, ভাড়া হিসাব এখানে আছে ক্রেডিট, আর ক্রেডিট কোথায় আছে, ভাড়া হিসাব এখানে আছে। তবে এখানে নগদ আছে, সমন্বয় দাখিলে নগদ আসবে না। ওকে, এখানেও নগদ আছে, আসবে না। আর ভাড়া ডেবিট তো হবেই না। সো এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আর এটা কেন হবে না, কারণ ভাড়া হিসাব এখানে ডেবিট আছে, এটা হবে না। সো সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি। এবার আসো তাহলে আমরা কি জাবেদা দিলাম, যেহেতু ভাড়া অগ্রিম প্রদান করা আছে, তাহলে আমাদের এই টাকাটা জাবেদা হবে কি, অগ্রিম ভাড়া। কারণ আমি বলেছি আমাদের যদি ব্যয় থাকে আমরা সম্পদের জাবেদা দিব, তাহলে অগ্রিম ভাড়া ডেবিট। খেয়াল করো। আর কি, এই যে ভাড়া ডেবিট ছিল এখন ভাড়া হয়ে যাবে ক্রেডিট।
কত টাকা ছিল অগ্রিম ভাড়ার? 2000 টাকা। এই 2000 টাকার জন্য অনেক সময় টাকা দিয়েও যাবে আসে, সো টাকা কত বসবে সেটা একটু খেয়াল করতে হবে। আমরা সম্পদের টাকাটা এখানে লিখবো, যেহেতু আমরা বলেছি খরচ থাকলে আমরা সম্পদের জাবেদা দিব। ওকে, শুধু জাবেদা দিলে হবে না, আমরা উভয় জিনিসটা একটু দেখবো সবাই। হ্যাঁ, ক্লিয়ার সবাই? হ্যাঁ করিয়েছি তো, গত ক্লাসে ক্রমহ্রাসমান জের পদ্ধতির লাভ ক্ষতির ম্যাথ করিয়েছি। তুমি কি ছিলা না? আর যদি সুযোগ পাই আজকে আমি দেখি, ওই স্লাইডটা তো এখানে নাই, গত ক্লাসে করিয়েছি। আচ্ছা আমি একটা টেকনিক দেখাবো, একটু মাথায় রাখো। আচ্ছা এখনই বলি, কারণ না হলে আবার মনে থাকবে না। আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতির যদি আমাদের লাভ ক্ষতি হয়, এখন লাভ ক্ষতির সূত্রটা আমরা কিভাবে বের করি? আগে আমরা একটা বিষয় জানি, মনে করো আমরা একটা সম্পদ ক্রয় করেছি 1 লক্ষ টাকায়। খেয়াল করবা, সম্পদটা ব্যবহার করবো আমরা 10 বছর। হ্যাঁ, আর 1 লক্ষ টাকায় ব্যবহার করেছি। এখন বলছে 4 বছর পর, 4 বছর পর আমি এই সম্পদটা যদি 50,000 টাকায় বিক্রি করি। কত টাকায়? 50,000 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ ক্ষতি কত হবে? তখন আমরা কি করি? এটা সম্পদের ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য থেকে আমরা পুঞ্জীভূত অবচয়টা বাদ দিয়ে দিই, তাহলে আমরা একটা মূল্য পাই, সেটাকে আমরা বলি বহিঃমূল্য। বহিঃমূল্য মানে বর্তমান মূল্য। আমার সম্পদের ক্রয় মূল্য ছিল 1 লাখ, খেয়াল করবা। আর আমরা এই সম্পদটা কয় বছর ব্যবহার করেছি? 4 বছর। এই 4 বছরে সম্পদের প্রতি বছর একটা ক্ষয় হয়েছে, যেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় অবচয় বলি। তো 4 বছরে কত টাকা ক্ষয় হয়েছে বা অবচয় হয়েছে? 4 বছর। আমরা 1 বছরের ক্ষয় বা অবচয় বের করব কিভাবে? সম্পদকে আমরা কি দ্বারা ভাগ করব? এই যে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। তাহলে সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য এখানে নাই সাপোজ, তো আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে 1 বছরের অবচয় হয় কত ভাইয়া? 10,000। তো 1 বছরের যদি 10,000 হয়, যদি সরলরৈখিক পদ্ধতি করি তাহলে 4 বছরে কত হবে? 4 10 40। তো আমরা বহির্মূল্য কত পাই? আমরা বহির্মূল্য পাই 60,000। এখন এটার সাথে আমার বিক্রয়ের তুলনা, তো লাভ বা ক্ষতি যদি হয় আমরা জাস্ট কি করব? এই বহির্মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য কি করব? বিয়োগ করব। বহির্মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে যদি প্লাসে আসে তাহলে অ্যান্সার হবে লাভ, মাইনাসে আসলে ক্ষতি। এখানে বহির্মূল্যটা বেশি। ওকে, আমি কি বললাম? এখানে বিক্রয় মূল্যের সাথে বহির্মূল্যের পার্থক্য দেখাবো। বিক্রয় মূল্য কত ছিল? 40,000। আর বহির্মূল্য কত? 60,000। মানে আমি আমার অ্যাকচুয়াল দাম ছিল 60, কিন্তু বিক্রি করলাম 40, তার মানে এটা ক্ষতি হবে 20,000 টাকা ক্ষতি। এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। এখন যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতি হয় তাহলে কিভাবে হবে? কথা তো তোমার প্রশ্ন এটা ছিল, তাই তো? এখন প্রশ্নটার আমরা একটু ব্যাখ্যা দিই, খেয়াল করো। আমি একই রকম ভাবে এখন কাজ করব, তবে এটা কি পদ্ধতি করব? এখন ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো আমি ধরে নিলাম আমার সম্পদ যা আছে তাই, তাহলে এখন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে এখানে অবচয় কত হবে ভাইয়া? অবচয় হবে, খেয়াল করো, অবচয় হবে এখানে আমি বিক্রি করলাম ধরো 40,000 বিক্রি করলাম, 40,000 টাকায় বিক্রি করলাম। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার কিভাবে হবে? আমরা 100কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব, তবে 2 দ্বারা গুণ করব, তাহলে অবচয় হবে কত? 20%। এখন বহির্মূল্য আমরা কিভাবে বের করব? আমরা একটা বিষয় জানি, একটা সম্পদের ক্রয় মূল্য থেকে, মানে এই 1 লক্ষ টাকা থেকে যখন আমরা কি বাদ দিব? প্রথম বছর অবচয়। অবচয় কত পার্সেন্ট? 20%। তাহলে প্রথম বছর 20,000 টাকা বাদ দিলে প্রথম বছরের বহির্মূল্য হবে কত? 80,000 অবশিষ্ট মূল্য। দ্বিতীয় বছরে 80,000 আবার কি হয়ে যাবে? ক্রয় মূল্য হয়ে যাবে। এই 80,000 ক্রয় মূল্য হওয়ার পরে খেয়াল করবা, তাহলে এই 80,000-এর উপর আবার কত পার্সেন্ট হবে? 20% অবচয়। তাহলে প্রতি বছর এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে অবচয়, আর এটা হচ্ছে কি মূল্য? সমাপনী মূল্য বা বহির্মূল্য, সমাপনী মূল্য। এবার এটা প্রথম বছর ছিল এটা, এবার দ্বিতীয় বছর আমরা কি করলাম? এই 80,000-কে আবার ক্রয় মূল্য ধরলাম। এবার এটার উপর কত পার্সেন্ট? একই হারে 20%, তাহলে এটার 20% কত? 16,000। খেয়াল করবা, 16,000। তাহলে এখানে কত হবে? 64,000।
তৃতীয় বছর আবার কি হবে, এই ৬৪,০০০ হয়ে যাবে ক্রয় মূল্য, এইভাবে হবে। আর অবচয় কত, ৬,২০০ মানে ১২,০০০, ৬,৪০০, ১২,৮০০, এটা মাইনাস হবে। তাহলে ৬৪,০০০ থেকে ১২,০০০ মাইনাস করলে কত হয়, ৫২,০০০, ৫১,২০০, ৫১,২০০। এবার চতুর্থ বছর এই ৫১,২০০ টাকা আমাদের কি হবে, ক্রয় মূল্য। অবচয় হবে এই ৫১,২০০ কত পার্সেন্ট, ২০%। তাহলে কত হবে, ৫,১২০, ১০,২৪০, ১০,২৪০। এখানে বহিমূল্য কত দাঁড়ায় খেয়াল করো, বহিমূল্য দাঁড়াবে বা অবশিষ্ট মূল্য দাঁড়াবে হচ্ছে ৫১,২০০ থেকে যদি আমরা ১০,২৪০ মাইনাস করি তাহলে হবে ৩৯,০০০ কত, ৭৬০, ৩৯,৭৬০। তাহলে এখন আমরা কি করব, দেখো এভাবে করতে হবে। সম্পদের ক্রয় মূল্য থেকে আমরা কি করব, আমরা অবচয়গুলো বাদ দিয়ে একটা সমাপনী মূল্য, সেই মূল্যটা পড়ে, এটা হচ্ছে সিস্টেম। তবে আমরা তো অ্যাডমিশন টেস্টে এত সময় পাবো না, এটার একটা টেকনিক আমি দেখাচ্ছি এখনই। তবে এখন আমরা কি করব, সম্পদের বহিমূল্য আমরা বের করে ফেলতে পারবো কিভাবে, আমি ক্রয় মূল্য থেকে এই সবগুলা অবচয় যোগ করলে যেটা হবে সেটা পুঞ্জীভূত অবচয়। যেহেতু এখানে আমি আরেকটা জিনিস দেখিয়েছি, এই যে এটাই বহিমূল্য হবে। আরেকটা টেকনিক তোমরা অবলম্বন করতে পারো, এই প্রত্যেকটা জিনিস যোগ করে দেখো কত হয়। এখানে ২০ এখানে কত হয়, ২০,০০০ যোগ কত, ১৬,০০০, খেয়াল করবা, যোগ কত, ১২,৮০০ যোগ ১০,২৪০, টোটাল ৫৯,০৬০। কত হয়, ৫৯,০৪০ হয় আমাদের কি, পুঞ্জীভূত অবচয়। তো পুঞ্জীভূত অবচয় যদি ১,০০,০০০ থেকে আমরা মাইনাস করি তাহলে আমাদের বহিমূল্য হয় কত, ৩৯,৭৬০ টাকা। খুব সহজ একটা জিনিস। ১,০০,০০০ থেকে আমরা এটা মাইনাস করলেই কি হবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, ৩৯,৯৬০ হবে, ৯৬০। ওকে, ৯৬০। ওকে, ৩৯,৯৬০। এখন আমি এখান থেকে যে কাজটা করলাম এতক্ষণ, এই কাজটা তো একটু ল্যাংদি, আমি কি পরীক্ষার হলে এত সময় পাবো? তাহলে আমি কি করব, আমি আরেকটা টেকনিক অবলম্বন করতে পারি। কি টেকনিক, আমাদের সম্পত্তির ক্রয় মূল্য কত ছিল ভাইয়া, ১,০০,০০০, আর আমরা প্রতি বছর অবশ্যই মাইনাস করতেছি কত, 20%। তুমি সরাসরি বহিমূল্য বের করতে পারবা এক টেকনিকে। কিভাবে বহিমূল্য কিভাবে বের করবা, দেখো এটা অনেকে জানে না। এই ১,০০,০০০ থেকে কি করবা, এই 20% মাইনাস করবা 4 বার, 20% মাইনাস করে দিবা সরাসরি, দেখবা অ্যান্সার চলে আসবে কত, ৩৯,৯৬০। এটাই বহিমূল্য। এবার এটার সাথে তুমি বিক্রয় মূল্য, তুমি বিক্রি করেছো কত, ৪০,০০০, তার মানে এখানে তোমার লাভ হবে কত, এই যে ৪০,০০০ বেশি বিক্রি করেছো, তার মানে হবে ৩৯,৯৬০ যদি হয় তাহলে তোমার লাভ হবে কত, শুধু ৪০ টাকা। এটা হবে তোমার লাভ। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। তাহলে আমাদের ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে তো সরলরৈখিক পদ্ধতির মতো অবচয় হয় না, অবচয় হয় কি এক এক বছর এক এক রকম। তো সেটাকে টেকনিক্যালি আমরা সরাসরি অবচয় না বের করে আমরা বহিমূল্য বের করে ফেলতে পারবো। কিভাবে, আমার সম্পদের যে ক্রয় মূল্য আছে সেখান থেকে যত পার্সেন্ট অবচয় বলবে তত পার্সেন্ট, অথবা পার্সেন্টেজ না থাকলে আমরা বের করে নিব, যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট, যত বছরের পরে আমরা সম্পদ বিক্রি করব তত বছর টানা মাইনাস করে ফেলবো। ৩ বছর হলে ৩ বার মাইনাস করবো, বহিমূল্য চলে আসবে। ৪ বছর হলে ৪ বার 20% মাইনাস করবো, বহিমূল্য আসবে। এটার সাথে আমরা বিক্রয় মূল্য তুলনা করব, তাহলে হয়ে যাবে। বুঝতে পেরেছ? আজকে ওই দিনের ক্লাসে এটা দেখিয়েছি আমি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বলছে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য ভাইয়া ১৬,০০০ টাকা, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% যদি হয় তাহলে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য কত, পণ্যের বিক্রয় মূল্য কত। ওকে, আমাদের বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে কি, বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে হচ্ছে ভাইয়া
বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এটা একটু বুঝতে হবে। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এটা হচ্ছে 16,000, আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বলা আছে। কিন্তু আমার প্রশ্নে আছে বিক্রিত পণ্যের ব্যয়, মুনাফার হার আছে বিক্রয়ের। এই জাতীয় প্রবলেম যদি হয় তাহলে আমরা কি করি, ওই যে টেকনিক্যাল একটা ছক আমরা মুখস্থ করে রাখছি সবাই, এইভাবে কি 100, তারপরে কত 50, 33.33, এরপরে কত 25, এরপরে কত 20, এরপরে 16.67। মানে আমাদের ক্রয় মূল্যের মুনাফার হার সবসময় বিক্রয় মূল্যের মুনাফার হারের চেয়ে বেশি হবে, অথবা বলতে পারবো বিক্রয় মূল্যের মুনাফার হার ক্রয় মূল্যের মুনাফার হারের চেয়ে এক ধাপ কম হবে। এই ছকটা আমরা মুখস্থ রাখতে পারি। এটা হচ্ছে একেবারে ইজি টেকনিক। তাহলে আমি কি করতে পারবো, আমার ক্রয় মূল্যের মুনাফার হার 100% হলে 50 বিক্রয় মূল্যের উপর হবে 50%, বিক্রয় মূল্যের উপর 50% হলে ক্রয় মূল্যের 100%, আবার ক্রয় মূল্যের উপর 50% হলে বিক্রয় মূল্যের উপর 33.33%, আর বিক্রয় মূল্যের ক্রয় মূল্যের উপর যদি 33 হয়, বিক্রয় মূল্যের উপর 25। মানে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বিক্রয় মূল্যের উপর মুনাফার হারের চেয়ে এক ধাপ বেশি হয়, অথবা বলতে পারি ক্রয় মূল্যের উপর মুনাফার হারের চেয়ে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার এক ধাপ কম হয়। এটা হচ্ছে টেকনিক। আর এটা মনে রাখার জন্য আমরা বলবো এটাকে 1, এটাকে 2 ভাগের 1, এটা 3 ভাগের 1। জাস্ট 1 মানে 100, 100 কে 2 ভাগ করলে 50, 100 কে 3 ভাগ করলে এটা, 100 কে 4 ভাগ করলে 25, 100 কে 5 ভাগ করলে এটা, 100 কে 6 ভাগ করলে এটা। জাস্ট এইভাবে মনে রাখতে পারো, 1 2 ভাগের 1 এভাবে কমবে। এখন এটা দিয়ে আমরা একটা জিনিস পাই, আমাদের এখানে যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় আছে আর এখানে মুনাফার হার আছে বিক্রয় মূল্যের উপর, তো বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার কত হয় 20% হয়, তা আমার কিসের উপর দরকার, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় মানে ক্রয় মূল্য। এখন আমরা দেখি বিক্রয় মূল্যের উপর যদি 20% হয়, ক্রয় মূল্যের উপর এক ধাপ বেশি হবে মানে 25%। এখান থেকে সরাসরি তুমি 25% মুনাফা বের করলে বিক্রয় মূল্য পাবা। কথা কি বোঝা গেছে? এটা 16,000 হবে, 10টা ভুল এসেছে। তাহলে এখানে 16,000-কে তুমি সরাসরি কত পার্সেন্ট, 16,000-এর 25%। তাহলে 16,000-এর 25% মানে হচ্ছে কত, 4 ভাগের 1, অর্থাৎ 4,000। তো বিক্রিত পণ্যের ব্যয় যদি 16,000 হয়, লাভ যদি 4,000 হয়, বিক্রয় মূল্য হবে 20,000। সংক্ষেপে অ্যান্সার হয়ে গেল। এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে অন্যভাবেও করতে পারি। অন্যভাবে বলিয়ে কিভাবে, আমরা ওই যে মুনাফার হার প্লাস মাইনাস করে একটা সূত্র ইউজ করি, সেটা দিয়ে করতে পারবো। আমরা সবাই বুঝতে পেরেছি কিনা বলেন তো? ওকে, লাইভে যারা আছেন তাদেরকে একটু দেখতে চাই। ক্লাস কি আপনারা বুঝতেছেন? কারো কোনো সারা শব্দ আমি পাচ্ছি না। সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। জি ভাইয়া, বুঝতে পারছি। বাকি যারা আছেন তাদেরকে একটু আমি জানাতে চাই আপনারা কেমন আছেন। স্যার বোর্ডের বাম পাশে দেখা যাচ্ছে না কত পার্সেন্ট আছে। কোনটা? ও আচ্ছা আচ্ছা, এই পাশে দেখা যাচ্ছে না, না আমি তো খেয়ালই করিনি। ক্যামেরা সেটিং, আচ্ছা এটা 20%। হ্যাঁ এটা 20%। ক্যামেরা সেটিং এ একটু প্রবলেম হয়েছে মনে হয়। আমরা একটু চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো এই প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলি। বলছে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে রেয়ার মিল নিম্নোক্ত জিনিসগুলো আছে, দেনাদার এত, অগ্রিম প্রদান এত, ব্যাংক জমাতিরিক্ত এত, পাওনাদার, স্থায়ী সম্পদ এত, প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন কত। কার্যকরী মূলধন মানে কি ভাইয়া? আমরা জানি কার্যকরী মূলধন বলছে, এটা কিন্তু অনুপাত না। কার্যকরী মূলধন মানে ভাইয়া চলতি মূলধন। কি মূলধন? চলতি মূলধন। তো চলতি মূলধন মানে কি? আমরা সবাই জানি চলতি মূলধন মানে হচ্ছে সস মাইনাস সদা। সস মাইনাস সদা মানে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো এখানে চলতি সম্পদ কোনগুলো? চলতি সম্পদ আমাদের দেনাদার মানে 25,000। হ্যাঁ, এরপরে চলতি সম্পদ আর কি আছে? অগ্রিম প্রদান 10,000। এরপরে চলতি সম্পদ আর কি আছে? সমাপনী মজুত পণ্য 8,000। এই তিনটা পেলাম চলতি সম্পদ। ওকে, এখান থেকে আমরা বাদ দিয়ে দিব চলতি দায়। চলতি দায় কি আছে?
চলতি দায় প্রথমে আছে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত 5,000, ব্যাংক জমাতিরিক্ত 5,000 এটা চলতি দায়। হ্যাঁ, পাওনাদার 8,000 এটা চলতি দায়। এরপর আর কি আছে, স্থায়ী সম্পত্তি তো সম্পদ, সমাপনী মজুত পণ্য নাই, তাহলে এই দুইটা। এখন দেখো আমাদের চলতি সম্পদ কত ছিল, 25, 10, 35, 35, 8, 43, আর এখানে 8, 5, 13, তাহলে 43 থেকে 13,000 মাইনাস করলে আমরা কি করব, অথবা এমনি এই যে 5, এখানে 5 আছে নাই, 8, 8,000 কাটা। হ্যাঁ, এখানে 25, 10 থেকে 5 গেলে 5 থাকে 30,000, অথবা 43 থেকে 13 মাইনাস করলে আমরা পেয়ে যাব 30,000 টাকা কার্যকরী মূলধন বা চলতি মূলধন। তাহলে কার্যকরী মূলধন বা চলতি মূলধন মানে হচ্ছে কি 30,000 টাকা। সংক্ষেপে এটার অ্যান্সার করা যায়। আপনারা কি বুঝতে পারতেছেন? আমি একটু দ্রুত যাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন সলভ করার বাকি। দেখো 7 নম্বর প্রশ্নটা আমাদের কমন একটা প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমরা কিছু জিনিস একটু আন্দাজ করব। এই প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আমি দেখি ক্যামেরাটাকে একটু সেটিং করে নিই। আপনারা একটু অ্যান্সার করেন, এই প্রশ্নটার একটু অ্যান্সার করেন সবাই। সোহেল ভাই নাই না? একটু ওই যে ক্যামেরাটা রাফিন ভাই একটু দেখ দেন। ওকে, আমরা এই প্রশ্নটার অ্যান্সার কি আছে আমরা একটু সবাই অ্যান্সার করি। দেখেন বলছে সকল সম্পদ ডেবিট, দায় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট হলে জাবেদাটির ধরন হয় কি। আমরা একটা বিষয় জানি, আমাদের বছরের বা নির্দিষ্ট হিসাবে শুরুতে সম্পদ, বিগত বছরের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব নিয়ে আমরা যে জাবেদাটা প্রদান করি সেটাকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক জাবেদা। কি জাবেদা? প্রারম্ভিক জাবেদা। এখানে এই পাশটা দেখা যায় না, সেটিং করা হয় না, তো এই পাশে ডান পাশটা বেশি চলে আসছে। তাহলে বছরের শুরুতে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব নিয়ে আমরা যে দাখিলাটা দিই সেটাকে আমরা কি বলি? প্রারম্ভিক দাখিলা বা প্রারম্ভিক জাবেদা। এই একটা বিষয় একটু খেয়াল রাখবা, এই প্রারম্ভিক দাখিলায় শুধুমাত্র আমাদের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব বসে, আর এটার বাইরে তেমন কোনো কিছু বসে না। এখন একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে খেয়াল করো, এই যে প্রারম্ভিক দাখিলা আমরা দিলাম, এখন আশা করি দেখা যাবে। হ্যাঁ, এই প্রারম্ভিক দাখিলাটা আমরা কিসের একটা অংশ? আমরা জানি আমাদের জাবেদাটা দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা, তাই না? বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা, এই সাধারণ জাবেদার মধ্যে বিশেষ জাবেদাগুলো তো আমরা চিনি, এই যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, হ্যাঁ, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এগুলো। আর সাধারণ জাবেদা হচ্ছে কি ভাইয়া? সাধারণ জাবেদা হচ্ছে এই যে এগুলো। কি কি? প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা। এইখানে এই যে পাঁচটা আছে, এই পাঁচটা। তাহলে প্রারম্ভিক, সমাপনী, সমন্বয়, তারপরে হচ্ছে সংশোধনী, স্থানান্তর, এই প্রত্যেকটা জিনিসকে আমরা বলবো সাধারণ জাবেদা। এটার আরেকটা নাম হচ্ছে প্রকৃত জাবেদা। কি জাবেদা ভাইয়া? প্রকৃত জাবেদা। এই প্রকৃত জাবেদায় কোন লেনদেনগুলা যায়? যেগুলা বিশেষ জাবেদায় যায় না, সেই লেনদেনগুলা আমাদের শুধুমাত্র প্রকৃত জাবেদায় যাবে। আরেকটা বিষয় আমি বলবো তোমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা, অনেক সময় তোমাকে প্রশ্ন করবে সমন্বয় দাখিলা কিসের অংশ? তাহলে সমন্বয় দাখিলা কিসের অংশ? সাধারণ জাবেদার অংশ বা প্রকৃত জাবেদার অংশ। তোমাকে বলবে সমাপনী দাখিলা কিসের অংশ বা কোন জাবেদার অংশ? সমাপনী দাখিলা কি? একটি সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। কথা কি বলছো? প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে, অনেকবার এসেছে এই প্রশ্ন। আবার অন্যভাবে হতে পারে। যেমন খেয়াল করো, প্রারম্ভিক দাখিলা তো আমরা বুঝলাম যে এগুলো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে হবে। সমাপনী দাখিলাটা কি? সমাপনী দাখিলাটা আমরা জানি যেখানে আমরা আয়, ব্যয়, উত্তোলন
বা অস্থায়ী হিসাবগুলা আয় ব্যয় উত্তোলন লাভ বা ক্ষতি এই জিনিসগুলো আমরা বন্ধ করে দিব যে দাখিলার মাধ্যমে, সেগুলাকে আমরা বলি হচ্ছে সমাপনী দাখিলা। তাহলে সোজা কথা, অস্থায়ী বা নামিক হিসাব বন্ধ করব। কি হিসাব? অস্থায়ী বা নামিক হিসাব যে দাখিলার মাধ্যমে বন্ধ করব সেটা সমাপনী দাখিলা। সমন্বয় দাখিলা কি? সাধারণত বকেয়া এবং অগ্রিম সংক্রান্ত যে দাখিলাগুলো আছে সেগুলা আমরা হিসাবভুক্ত করার জন্য এবং কারবারের সঠিক আর্থিক অবস্থা নিরূপণের জন্য আমরা যে দাখিলা দেব সেটাকে আমরা বলি কি দাখিলা? সমন্বয় দাখিলা। সংশোধনী দাখিলা কি? আমাদের র্যামিল করার পূর্বে বা পরে যদি কোনো ভুল হয় যার কারণে আমাদের র্যামিল মিলে অথবা মিললেও যার কারণে র্যামিলের ঘাটতি বা প্রবলেম থেকে যায়, সেই ভুলগুলা সংশোধন করার জন্য আমরা যে দাখিলা দিব সেটা সংশোধনী দাখিলা। এটা হিসাব বিজ্ঞানের একটা কি ধাপ? এটাকে এই সংশোধনী দাখিলাটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা পরিত্যাজ্য ধাপ। কি ধাপ? পরিত্যাজ্য ধাপ। আর এই সংশোধনী দাখিলাটা আমরা সবসময় পরিত্যাজ্য করবো। এরপরে স্থানান্তর দাখিলা মানে হচ্ছে আমরা একটা হিসাবকে যখন অন্য একটা হিসাবে স্থানান্তর করে ফেলবো তখন যে দাখিলা দিব সেটাকে আমরা বলবো স্থানান্তর দাখিলা। এখন এই যে এত আলোচনা করলাম, আমার তো এত অপশন নিয়ে কথা বলার কথা না। কেন অপশনগুলো নিয়ে কথা বলেছি? কারণ প্রশ্ন যে শুধু প্রারম্ভিক জাবেদা থেকে হবে এমন তো না, এখান থেকে প্রশ্ন হলে আমরা কিভাবে বুঝবো? তাহলে এই জন্যই আমি এগুলো আলোচনা করেছি। আর সমন্বয় দাখিলা, আমাদের সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, এগুলা মূলত আমাদের মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃত মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃত নীতি অনুসারে দেওয়া হয়। সংশোধনী দাখিলা এটা দেওয়া হয় মূলত আমাদের কি অনুসারে? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। কি অনুসারে? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। সো এই তথ্যগুলা দেখো, আমরা দীর্ঘদিন যাবত আমি পড়াচ্ছি, এখন এত তথ্য জানি। একটা এমসিকিউ নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে পারবো। তারপরে এই ক্লাসগুলা করলে তুমি কিন্তু তোমার ম্যারাথন ক্লাসে মানে অনেক কিছু ইজি হয়ে যাবে, তোমার অ্যাডমিশন টেস্টে অনেক কিছু কমন চলে আসবে। যাই হোক, যতটুকু আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছো। এরপরের যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে প্রশ্নটা আমরা একটু দেখি। প্রশ্নটা কি ভাইয়া? প্রশ্নটা হচ্ছে এনামের কাছে প্রদেয় এত টাকা হারুনের হিসাবে ডেবিট করা হলে এটা কি ধরনের ভুল? বলতো, এনামের টাকাটা আমরা হারুনের হিসাবে, এনামের কাছে প্রদেয় টাকা হারুনের হিসাবে ডেবিট করা হলে এটা কি ধরনের ভুল? আমরা একটু অ্যান্সার নেব সবার কাছ থেকে। ওহ, তাহলে অ্যান্সার আমরা দিয়ে দিই। সবাই একটু অ্যান্সার করেন। সুমা আহমেদ, এরপরে বাকি যারা আছেন তাদেরকে একটু অ্যান্সার করার জন্য রিকোয়েস্ট করব আমরা। কই কমেন্ট কোথায় আপনাদের? আপনারা যদি 2-4টা কমেন্ট করেন হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যারা অ্যান্সার করেছেন অসংখ্য ধন্যবাদ। বাকিরা একটু রিপ্লাই অ্যান্সার করতে থাকেন, আমি অ্যান্সারে চলে যাচ্ছি। দেখেন, আমি বলছি এনামের কাছের জায়গায় আমরা কার নাম লিখেছি? হারুন। তো আমি আগেই বলেছি এটা যদি সমপরিমাণ জিনিস হয়, অর্থাৎ সলিমের জায়গায় করিম, এটা আমি কালকেও বলেছি মনে হয়, সলিমের জায়গায় করিম, রহিমের জায়গায় রহিমা, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন সাকিবের জায়গায় সাকিবা, হ্যাঁ, তারপরে কি হিরো আলমের জায়গায় হিরো আলিমা। এই যদি হয় মানে ব্যক্তির জায়গায় ব্যক্তি হলো, অথবা সম্পদের জায়গায় সম্পদ হলো, আসবাবপত্রের জায়গায় যন্ত্রপাতি, যন্ত্রপাতির জায়গায় অফিস সরঞ্জাম, অথবা ক্রয়ের জায়গায় মনিহারি, মনিহারির জায়গায় সাধারণ খরচ, সাধারণ খরচের জায়গায় কারবার খরচ, মানে একটার জায়গায় আরেকটা, কমিশনের জায়গায় বারটা, এই যে ব্যয়ের জায়গায় ব্যয়, সম্পদের জায়গায় সম্পদ, তারপরে ব্যক্তির জায়গায় ব্যক্তি, দায়ের জায়গায় দায়, একটার পরিবর্তে জাস্ট আরেকটা লেখা হয়েছে, এই জাতীয় ভুলকে আমরা বলি বেদাখিলার ভুল বা খতিয়ান মুক্তির ভুল। অর্থাৎ জাস্ট হিসাবে পোস্টিং দেওয়ার সময় ভুল হলে যে ভুলটা হয় সেটা বেদাখিলার ভুল। বাদ পড়ার ভুল নিয়ে এগুলা নিয়ে আলোচনা করেছি, এগুলা নিয়ে আর কথা বললাম না। এরপরের যে প্রশ্নটা আমরা চলে যাব, এর পরের প্রশ্নে, সেটা কি বলছে? চলতি দায় নয় ভাইয়া, চলতি দায় নয়। কালকে যারা আমার এইচএসসি ক্লাস করেছো তারা তো এটা খুব ভালোভাবে জানো। চলতি দায় নয় কোনটা? তো চলতি বা চওদা বলতে আমরা কি বুঝি?
যেগুলো 1 বছরের কম সময় যে সকল দায় আমাদের পরিশোধ করতে হয় 1 বছরের কম সময় নিয়ে। ওকে, যে দায়গুলো আমরা কি করব পরিশোধ করব সেগুলো চলতি দায়। আমি বলছি একটা টেকনিক্যালি যে ঋণ বা বন্ড কি, ঋণ বা বন্ড এই দুইটা ছাড়া বাকি যত দায় আছে সবই চলতি দায়। অর্থাৎ ঋণ ছাড়া বা বন্ড ছাড়া, ঋণ আর বন্ড একই জিনিস, তো এইটা ছাড়া বাকি যত দায় আছে সবই চলতি দায়। তাহলে আমরা এখানে চলতি দায়গুলো আগে খুঁজি। যেমন প্রদেয় মজুরি, যে কোনো জিনিস আমি বলেছি কি, আমি বলেছি একটা টেকনিক, প্রদেয় থাকলে, প্রদেয় অথবা কি দেয় থাকলে, এই যে দ আছে প্রদেয় বা দেয়, এটা মানি দায়। প্রদেয় বা দেয় থাকলে কি সেটা দায় হয়ে যায়। তাহলে স্বল্প মেয়াদী ঋণ, তো স্বল্প মেয়াদী মানিয়ে তো দায় চলতি, স্বল্প মেয়াদী মানিয়ে চলতি, এটাও চলতি দায়। প্রদেয় কর, ওই যে প্রদেয় আছে তার মানে দায় হয়ে যাবে, যেহেতু ঋণ আর বন্ড ছাড়া বাকি সব চলতি দায়। তারপরে পাওনাদার, যে আমার কাছে টাকা পাবে, এটাও দায়। তার মানে আমাদের চলতি দায় নয় কোনটা, প্রশ্ন বলেছে তার মানে হচ্ছে প্রদেয় বন্ড। আমরা শুরুতে বলেছি ঋণ বা বন্ড আমাদের দীর্ঘমেয়াদী দায়। তামান্না তাওয়াসসুম নারায়ণ, সুমা আহমেদ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে রেসপন্স করার জন্য। তোমরা মোটামুটি ইনশাল্লাহ দোয়া করি তোমরা ভালো করতে পারবা। সেলিমউদ্দিন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন ভাইয়া? মার্জিয়া খান জিমি, আপনি কি চলে গেছেন না আছেন? আপনার ক্রমহ্রাসমানের প্রবলেমটা আপনি ক্লিয়ার হয়েছেন কিনা? এরপরে আমরা একটু দেখব খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান করতে গিয়ে অনেকের নাক মুখ ভেঙে যায়। আমি একটু প্রথমে জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, তোমরা একটু অ্যান্সার দাও। কারা কারা সঠিক অ্যান্সার দিতে পারে আমি একটু দেখি। ওকে, ওকে, সবাই একটু অ্যান্সার দাও। দেখি আমরা কারা কারা অ্যান্সার দিয়েছেন, আমরা একটু দেখি। দশ সি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। এখন এটার ব্যাখ্যা কি আমি দেব না ব্যাখ্যা আপনারা জানেন? নগদ লভ্যাংশ, উত্তর সঠিক হয়েছে। এখন আমরা দেখি সম্পত্তি হ্রাস মানে হচ্ছে যে কোনো এক পাশে আমাদের এ কমে যাবে। আমরা একটু দেখি স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার, এই বোনাস শেয়ার দিলে একদিকে আমাদের মালিকানা সত্ত্ব বাড়ে, আরেকদিকে আমাদের মালিকানা সত্ত্ব কমে। স্টক বিভাজন করলে আমাদের কিছুই হয় না, শেয়ারের বিনিয়োগযোগ্যতা বাড়ে। সম্পদ ক্রয় করলে একদিকে দিয়ে আমাদের সম্পদ বাড়ে, অন্যদিকে আমাদের সম্পদ কমে। বিক্রয় ফেরতের ফলে কি হয়? বিক্রয় ফেরতের ফলে আমাদের সাধারণত যেটা হয়, বিক্রয় ফেরতের ফলে আমরা জাবেদা কি দিই, বিক্রয় ফেরত ডেবিট, খেয়াল করো, বিক্রয় ফেরত ডেবিট আর দেনাদার ক্রেডিট। তার মানে একদিকে আমাদের ওই কমে, অন্যদিকে আমাদের এ কমে। খেয়াল করবা, একটু খেয়াল করবা, উম নাম্বার। আর গ নাম্বার, নগদ লভ্যাংশ দেওয়ার কারণে আমাদের জমাকৃত মুনাফা কমে যায়, মানে আমাদের মালিকানা সত্ত্ব কমে। জমাকৃত মুনাফা ডেবিট হয় মানে মালিকানা সত্ত্ব কমে।
খেয়াল করবা। অন্যদিকে আমাদের মনে করো নগদ লভ্যাংশ দিয়েছি, নগদ টাকা গিয়েছে, নগদান ক্রেডিট, মানে আমাদের এ কমে। এখন আমরা দুইটা জিনিস পেলাম, কি আমরা অপশন কত হবেই না, দুই পাশে মালিকানা সত্ত্ব, সম্পদের কোনো বালাই নেই। অপশন খ হবে না, অপশন ঘ হচ্ছে না। তাহলে এই তিনটা অপশন বাদ দিয়ে দিলাম, ক খ গ আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন দুইটা অপশন আছে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ আর একটা হচ্ছে বিক্রয় ফেরত। দেখো ভাইয়া, এই দুইটার ক্ষেত্রে আমাদের এখানে এ মাইনাস আছে। এখন আমি তো আর অ্যান্সার দুইটা দিতে পারবো না, সেক্ষেত্রে আমাকে একটা গেম খেলতে হবে। কি আমাদের ওই যে বললাম, যখনই আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত অঙ্কের মধ্যে ঝামেলায় পড়বো বা ঝালেমায় পড়বো, সেই ঝালেমার জন্য আমাদের কার কাছে যাইতে হবে? আমাদের নিত্য পদ্ধতি বা অবিরত পদ্ধতির কাছে যাইতে হবে। কারণ আমরা সাধারণত জাবেদা ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত জাবেদা দিই হচ্ছে কালান্তিক পদ্ধতি, কিন্তু যদি কালান্তিক পদ্ধতিতে কোনো কারণে একাধিক অ্যান্সার চলে আসে, তখন আমরা সেটাতে নিত্য বা অবিরত পদ্ধতিতে অ্যান্সার দিব। এই সেন্স অনুসারে আমরা এখন কি করব, এটাকে যেহেতু এটা তো আর বিক্রয় সংক্রান্ত না, এখানে দিতে পারবো না, তাহলে উম নাম্বারে আমরা যদি বিক্রয় সংক্রান্ত নিত্য মজুত পদ্ধতিতে জাবেদা করি, তাহলে আমাদের যেটা হয়, এই বিক্রয় ফেরতের জন্য আমাদের দুইটা জাবেদা হয়, একটা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট দেনাদার ক্রেডিট, আরেকটা হচ্ছে মজুত পণ্য ডেবিট, যেহেতু মজুত পণ্য আসে সেটা ক্রয় মূল্য ডেবিট, আর বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। এখন এই যে মজুত পণ্য ডেবিট, এটার কারণে আবার সম্পদ বাড়ে, এখানে আবার ওই বাড়ে। একটু খেয়াল করো। তাহলে আমরা যদি কালান্তিক পদ্ধতিতে চিন্তা না করে মজুত পদ্ধতিতে চিন্তা করি, নিত্য পদ্ধতিতে বা অবিরত পদ্ধতি, তখন এখানে একবার সম্পদ কমছে আবার বাড়তেছে, তার মানে এটাও আমাদের কি হচ্ছে না, সম্পদে কোনো প্রভাব ফেলছে না। এটা কিন্তু অনেকে ব্যাখ্যাটা জানে না, অনেকে মনে করে এটা, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা আমাদের জানা দরকার। তাহলে বিক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা দুইটা জাবেদা দেব, বিক্রয় ফেরত ডেবিট দেনাদার ক্রেডিট, মজুত পণ্য ডেবিট বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট, যার কারণে আমরা দেখবো একবার এ কমে আবার একবার এ বেড়ে যায় একই জাবেদায়। দ্যাট মিনস এটা আমাদের মোট সম্পদকে হ্রাস করে না, সো সেজন্য এটাকে আমরা বাদ দিয়ে সঠিক উত্তর কি নিব, সি। এই ব্যাখ্যাটা অনেকে জানে না। হ্যাঁ, সত্য কথা বলছে, অনেকে জানে না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, 11 নম্বর প্রশ্ন। ভাইয়া, অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা না দিলে কি হয়? এগুলা ছোট বাচ্চা পোলাপানের অঙ্ক, তোমরা পারবা। অনুপার্জিত সমন্বয় দাখিলা দিলে আমাদের অনুপার্জিত আয় ডেবিট হয়, আমাদের অনুপার্জিত আয় বা অগ্রিম আয় কি হয়, অনুপার্জিত আয় আমি সংক্ষেপে লিখলাম ডেবিট হয়, আর সংশ্লিষ্ট আয়টা কি হয়, ক্রেডিট হয়। তো অনুপার্জিত আয় ডেবিট হওয়া মানে দায় হ্রাস পায়, আয় ক্রেডিট হওয়া মানে হচ্ছে আয় বৃদ্ধি পায়। এটা সমন্বয় দাখিলা দিলে। তো না দিলে কি হবে, না দিলে তার উল্টোটা হবে, এটা তো প্রতিবারই পরীক্ষায় আসে। অর্থাৎ এই দুটার বিপরীত, এখানে দায় হ্রাস পেয়েছে আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাই না? এখন আমাদের এই দাখিলা না দিলে কি হবে, দায় বেশি দেখাবে আর মালিকানা সত্ত্ব কম দেখাবে। সো আমরা একটু উত্তরে চলে যাইলেই বুঝতে পারবো এখানে কি আছে, দায় কোনটা, দায় বেশি আর মালিকানা সত্ত্ব কম না দিলে। তাহলে দায় বেশি আছে এই যে এখানে, মালিকানা সত্ত্ব কম কোথায় আছে, এটা মূলধন বেশি আছে। সো ওকে, সঠিক উত্তর আমরা খ পেয়ে গেলাম। 11 অসংখ্য ধন্যবাদ। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, 12 নাম্বার। আচ্ছা, কতক্ষণ হয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ তামান্না, তাবাসসুম, নারায়ণ, তোমরা ঘুরে ফিরে, সেলিমউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। ঘুরে ফিরে ওই যে তোমরা কয়েকজনে বলতেছো, নতুন কমেন্ট পাচ্ছি না। ক্রয় মূল্য নীতি অনুযায়ী নিচের কোনটি সঠিক? ভাইয়া, ক্রয় মূল্য নীতির মেইন কথা কি, স্থায়ী সম্পদকে আমরা কি করব, এটা কালকেও বলেছি, আপনারা পারবেন। এটার অ্যান্সারটা দিয়ে দেন, আপনারা পারবেন। অসংখ্য ধন্যবাদ যারা অ্যান্সার করতেছো, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা সংক্ষেপে শেষ করে দিই। এটা তো আমরা জানি সবাই, ক্রয় মূল্য নীতি অনুযায়ী কি করতে হয়, সম্পত্তি সমূহকে আমরা অবশ্যই তার ক্রয় মূল্যে লিপিবদ্ধ করব। ক্রয় মূল্যে মানে সম্পত্তি সমূহ আমি যদি বিক্রয় করে দিই, তাও সেই বিক্রয়ের জন্য আমরা কোন মূল্যটা মাইনাস করব, ক্রয় মূল্যটা মাইনাস করব।
অর্থাৎ সম্পদকে সব সময় তার ক্রয় মূল্য দেখানো হবে, বাজার মূল্য বা বিক্রয় মূল্যে নয়। এটাই হচ্ছে এই নীতির আসল কথা। এই নীতি ঐতিহাসিক ব্যয়কে সমর্থন করে। এই নীতি হচ্ছে আমাদের এই নীতি আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণাকে সমর্থন করে। এই নীতির আরেকটা নাম হচ্ছে ঐতিহাসিক কস্ট প্রিন্সিপাল বা ঐতিহাসিক ব্যয় নীতি। উৎপাদন পণ্যের ব্যয় নয়। ভাইয়া কালকে খুব সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে যে উৎপাদনের ব্যয় নয় কোনটা। তো উৎপাদনের ব্যয় নয় বলছি আমরা। উৎপাদন ব্যয় বলতে কয়টা ব্যয়কে বুঝবো? দুইটা ব্যয়কে আমরা একসাথে উৎপাদন ব্যয় বলবো। কয়টা ব্যয়? দুইটা ব্যয়। কালকে দেখিয়েছি খুব সুন্দর করে, আপনাদের মনে থাকার কথা। আপনারা যদি উৎপাদন ব্যয় বলবো দুইটাকে, আপনারা সবাই জানেন, সবাই। একটা কি আমরা একটা বলেছি উৎপাদন ব্যয় দুইটা অংশ। একটা বলেছি কি ভাইয়া? একটা বলেছি মুখ্য ব্যয়। কি ব্যয়? মুখ্য ব্যয়। আরেকটা বলেছি ভাইয়া কাউ মানে কারখানার উপরি ব্যয় বা কারখানা উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয় বা ওভারহেড। ওকে, এই মুখ্য ব্যয় বলতে আমরা কাকে বুঝি? আমরা সবাই জানি মুখ্য ব্যয় বলতে আমরা বুঝি যাবতীয় প্রত্যক্ষ খরচ, যেমন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য ব্যয় বা আরোপণযোগ্য ব্যয়, এই তিনটাকে। আর কারখানা উপরি ব্যয় বলতে আমরা কাকে বুঝি? আমরা বুঝি হচ্ছে এটার বিপরীত, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ অন্যান্য ব্যয় বা কারখানার সকল ব্যয়, সকল ব্যয়। ওকে, এই দুইটা বিষয় নিয়ে আমাদের কি সৃষ্টি হয়? এই দুইটা ব্যয়কে যখন আমরা একত্রে করব, এই ব্যয় এবং এই ব্যয়, এই দুইটা ব্যয়কে যখন আমরা কি করে দিব? যোগ করে দিব, তখন সেটা হয়ে যাবে কারখানার উৎপাদন ব্যয়। অর্থাৎ কারখানার উৎপাদন ব্যয়ের মধ্যে আমাদের যাবতীয় প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয় সব ব্যয় থাকবে উৎপাদন সংশ্লিষ্ট। আর আরেকটা কথা কালকে দেখিয়েছি, মনে আছে কিনা তোমাদের? আমি বলেছি এই যে এখানে আমাদের উৎপাদন ব্যয় আছে, এই উৎপাদন ব্যয়ের মধ্যে শুধু একটা ব্যয়। কি ব্যয়? একটা ব্যয়। কোন ব্যয়টা? এই প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল এই উৎপাদন ব্যয় থেকে মাইনাস করে দিলেই আমরা পেয়ে যাব রূপান্তর ব্যয়। কি ব্যয় ভাইয়া? রূপান্তর ব্যয়। তাহলে রূপান্তর ব্যয় কিভাবে বের করতে হবে? উৎপাদন ব্যয় থেকে শুধু প্রত্যক্ষ কাঁচামালটা মাইনাস করে দিব, অথবা এই প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যতীত যাবতীয় কারখানা উৎপাদন ব্যয় বা কারখানার উপরি ব্যয় এবং প্রত্যক্ষ মজুরি ও অন্যান্য প্রত্যক্ষ ব্যয় যোগ করলেই আমরা কি পাবো? রূপান্তর ব্যয় পাবো। সো এখানে উৎপাদন সংক্রান্ত যা যা আছে সবই তো আলোচনা করে দিলাম। দেখেন এত ডিটেলস আলোচনা করেছি, তার মানে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো কারখানার যত খরচ আছে সব কি ব্যয়? সব কারখানার উপরি ব্যয়। সো এটা উৎপাদন ব্যয়ের একটা অংশ। মজুরি, এটা কি ব্যয়? এটা এই যে প্রত্যক্ষ মজুরি। সো এটা উৎপাদন ব্যয়ের একটা অংশ। কারখানায় আছে, কারখানা থাকলেই তো সেটা কারখানা খরচ মানে উৎপাদন খরচ। কাঁচামালের আমদানি শুল্ক, এটা কি ব্যয়? এই যে প্রত্যক্ষ কাঁচামালের অংশ। সো এটাও আমাদের এটার অংশ। তার মানে শুধুমাত্র এখানে একটা ব্যয় আছে। কি ব্যয়? বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা কখনোই আমাদের কিসের অংশ না? উৎপাদন ব্যয়ের অংশ না। এটা কিসের অংশ? এটা আমাদের পরিচালনা ব্যয়ের অংশ, বা এটাকে আমরা বলতে পারি বিক্রয় ও বন্টন উপরি ব্যয়। বিক্রয় ও বন্টন উপরি ব্যয়। এটাকে আবার অনেকে আমরা কি বলতে পারি? বাণিজ্যিক ব্যয়। কি ব্যয়? বাণিজ্যিক ব্যয়। এটাকে আবার বলতে পারি কালীন ব্যয়। কি ব্যয়? কালীন ব্যয়। কত জিনিস আছে, এটাকে বলতে পারি বিক্রয় বন্টন উপরি ব্যয়, পরিচালনা ব্যয়, বাণিজ্যিক ব্যয় বা কালীন ব্যয়। আমরা আরেকটা প্রশ্ন, আরো দুইটা প্রশ্ন সলভ করি একটু। ওকে, প্রশ্নটা দেখি। প্রশ্ন কি বলেছে ভাইয়া? ওকে, প্রশ্নে বলেছে একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে দেখিয়েছে,
এই ভুল সংশোধনের জন্য কি জাবেদা হবে? এটা ভুল সংশোধনী দাখিলার একটা জাবেদা। তো যন্ত্রপাতি ক্রয়কে আমরা যদি ক্রয় হিসাবে দেখাই, এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। হ্যাঁ, উৎপাদনকারী প্রতিষ্ঠানে একটা যন্ত্রপাতি কিনেছো, সেটাকে তুমি ক্রয় হিসাবে দেখিয়েছো। 14SC। ওকে, এটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবো। তো আমরা এটা তো সবাই জানি, তাই তো? দেখো, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আমরা যন্ত্রপাতি একটা আমাদের জন্য সম্পদ। তো আমরা প্রথমে সঠিক জাবেদা দেব। সঠিক জাবেদা কি? যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। যন্ত্রপাতি কিনলে, কিন্তু তুমি কি করেছো? তুমি ভুল করেছো। কি ভুল? তুমি যন্ত্রপাতির জায়গায় কি লিখেছো? ক্রয়। আর নগদ ঠিক আছে। এখন আমরা সংশোধন করব। সংশোধন করলে কি করব? আমাদের সঠিকটা সঠিক পাশে, নগদ নিয়ে তো কোনো প্রবলেম নাই, নগদ এখানে যা ছিল তা। কিন্তু আমি যন্ত্রপাতির জায়গায় কাকে লিখেছি? ক্রয়। তো আমি সঠিকটা সঠিক পাশে লিখবো, যন্ত্রপাতি ডেবিট। যন্ত্রপাতির জায়গায় থাকবে। আর যন্ত্রপাতির জায়গায় ক্রয়কে ডেবিট করেছি। ডেবিটে ক্রয় নামে কিছু ছিল না, তাহলে এটাকে পুরো ভ্যানিশ করে দেব। তাহলে ক্রয়কে ভ্যানিশ করতে গেলে আমরা সেটাকে বিপরীত করব, অর্থাৎ যন্ত্রপাতি ডেবিট আর ক্রয় ক্রেডিট। অর্থাৎ এই জাতীয় ভুল হলে এটাকে আমরা বলি নীতিগত ভুল। অর্থাৎ সম্পদকে আমরা ক্রয় মূল্যে ব্যয়ে দেখাইছি। ওকে, যেটা সম্পদ সেখানে আমরা ব্যয় লিপিবদ্ধ করেছি সম্পদকে, বা ব্যয়কে যদি সম্পদে দেখাই তাহলে সেটা নীতিগত ভুল। আর এটার কারণে আমাদের মিল মিলে যাবে, কারণ এটা একটা দুতরফা ভুল। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, সংশোধন নিয়ম হচ্ছে সঠিকটা সঠিক পাশে লিখবো, ভুলটাকে আমরা বিপরীত করে দেব। অসংখ্য ধন্যবাদ যারা আছেন। আমরা একটু দেখি লাইভে আসলে কি স্টুডেন্ট আছে কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। তামান্না, তাবাসসুম, সুমা, সেলিম। ওকে, হ্যাঁ, আমরা এবার, আমার ভালো লাগলো তোমার কথা শুনে যে তুমি পরীক্ষা শেষ তারপরে আমার ক্লাস করো। এটা আসলে ভালো লাগার বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লেখাপড়াতে আগ্রহ থাকা ভালো, বুঝছো? 15 নাম্বার বলছে, ইস্যুকৃত চেক। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদা হলে ব্যাংক হিসাবে কি এন্ট্রি হবে? কি এন্ট্রি হবে ব্যাংক হিসাবে? আমরা কি করব? ইস্যুকৃত চেক যদি আমাদের অমর্যাদাকৃত হয়, মানে প্রত্যাখ্যাত হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি করা হবে বা কি করতে হবে? 15 নাম্বার প্রশ্ন। সুমা আহমেদ, অসংখ্য ধন্যবাদ। অনেকে এই প্রশ্নগুলা সলভ করেছেন আগে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, বাঁধন 11। ওকে, আমরা সবাইকে অ্যান্সার করতেছি, সবার জন্য ওয়েট করতেছি একটু, 1 মিনিট। একজন বলছেন ধন্যবাদ। এখন দেখেন, এটাকে আমরা একটু দেখাই। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, ইস্যুকৃত চেক যদি অমর্যাদাকৃত হয়, চেক ইস্যু করে কি? চেক ইস্যু করে মূলত হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ী চেকটা কি করে? ব্যবসায়ী চেক ইস্যু করে কার বরাবর? চেক ইস্যু করে পাওনাদার বরাবর। যে ব্যবসায়ীর কাছে টাকা পাবে তার নাম পাওনাদার। এই পাওনাদারকে টাকা প্রদানের জন্য ব্যবসায়ী চেক ইস্যু করে। এখন মনে করো তুমি আমার কাছে 10,000 টাকা পাবা, তাহলে আমি তোমার বরাবর একটা চেক দিলাম। মানে আমি বললাম তুমি যে আমার কাছ থেকে 10,000 টাকা পাবা, সেই 10,000 টাকার পরিবর্তে আমি তোমাকে একটা চেক প্রদান করলাম। তো যখন চেক প্রদান করলাম তখন আমি আমার নগদান বইতে জাবেদা দিব পাওনাদার ডেবিট, মানে তুমি দায় কমে গেছো, ব্যাংক ক্রেডিট, মানে আমি ব্যাংক। এখন খেয়াল করো, তুমি ওই চেকটা নিয়ে ব্যাংকে গিয়েছো, যাওয়ার পরে ব্যাংক কর্তৃপক্ষ দেখলো যে ওই চেকে টাকা নাই, অথবা আমি যে চেকটা দিয়েছি সেটা ভুয়া চেক, অথবা আমি যে চেকটা দিয়েছি সেটার তারিখে সমস্যা আছে, অথবা আমি যে চেকটা দিয়েছি সেই চেকটা বাসি চেক, মানে 180 দিন বা 6 মাস অতিক্রম হয়ে গেছে, এইরকম চেক, অথবা ছেঁড়া চেক, যে কোনো কারণে হোক ব্যাংক সেটা গ্রহণ করে নাই। এখন সেক্ষেত্রে
তুমি কি করবা, তুমি আবার চলে আসবা কার কাছে, আমার কাছে। আমার কাছে আসলে আমি কি জাবেদা দিব, আমি আগে যে জাবেদা দিয়েছি তার বিপরীত করব, মানে এই কাজটা আমি কি করব, ব্যাংক ডেবিট করব, আর তুমি পাওনাদারকে আবার বাড়িয়ে দিব, মানে আমার দায়টাকে বাড়াবো ক্রেডিট পাশে, পাওনাদার ক্রেডিট করব। এটা কে করবে? এটা হচ্ছে ব্যবসায়ী করবে তার বইতে। তাহলে ব্যবসায়ী যখন চেক প্রদান করবে, ইস্যু করবে, তখন একটা জাবেদা দিবে, চেক প্রত্যাখ্যাত হলে ব্যবসায়ী তার বইতে আরেকটা জাবেদা দিবে। এখন কথা হচ্ছে প্রশ্নে কি বলেছে, বলছে ব্যাংক হিসাবে কি এন্ট্রি হবে। আমাদের কি ব্যবসায়ীর কথা জিজ্ঞাসা করছে না ব্যাংকের কথা? ব্যাংকের কথা। এখন বলো তো, ব্যাংক কি এক্ষেত্রে কোনো কিছু করবে? করবে না, কারণ এই চেকের টাকা তো ব্যাংক গ্রহণই করে নাই, ব্যাংকের হিসাবে জমাই হয় নাই। তার মানে এখানে ব্যাংককে আমরা কোনো এন্ট্রি দিব না, কোনো এন্ট্রি দেওয়ার প্রয়োজন নাই ব্যাংকে। কথা বুঝছো কিনা? কারণ এখানে কেন তুমি এন্ট্রি দিবা? এন্ট্রি দেওয়ার তো কোনো রিজনই নেই, কারণ হচ্ছে এটা ব্যাংক কোনো এন্ট্রি দিবে না, এন্ট্রিটা দিবে কে? ব্যবসায়ী তার বইতে। আমরা কি বুঝতে পেরেছি সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি আজকে অনেকগুলা ম্যাথ নিয়ে আসছিলাম, তোমাদের পড়াবো ভাবছি, কিন্তু স্টুডেন্ট না থাকার কারণে, দেখেন, উৎপাদন ব্যয়ের অংশ নয়, উৎপাদন ব্যয়ের অংশ নয়, আমরা খুব সবাই ভালোভাবে জানি যে উৎপাদন ব্যয়ের অংশ নয়, যেটা আমাদের উৎপাদন সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ, মেশিন অপারেটর, মানে এগুলা সব উৎপাদন সংক্রান্ত খরচ। শুধুমাত্র পণ্য বিতরণ মানে হচ্ছে আমরা পণ্য যখন বিক্রি করব সেটাকে বিলি করার জন্য মোটরযান, নিয়োজিত মোটরযান, এটা কার সাথে রিলেটেড? বিক্রয় সংক্রান্ত রিলেটেড, এটা উৎপাদন সংক্রান্ত না। এই মোটরযানটা দিয়ে আমরা পণ্য বিতরণ করি, এটা বিতরণ সংক্রান্ত বা বিক্রয় সংক্রান্ত। বাকি যা আছে সেগুলো আমাদের কি সংক্রান্ত? উৎপাদন সংক্রান্ত। সো সঠিক উত্তর এটা হবে গ। যেহেতু আগে এটার ব্যাখ্যা দিয়েছি, এখন আর এটার ব্যাখ্যা দিলাম না। বলছে কোন আইটেমটি সমন্বয়যোগ্য নয়। তো সমন্বয়যোগ্য নয় বলতে আমরা কি বুঝবো ভাইয়া? সমন্বয়যোগ্য নয় মানে হচ্ছে যেটাকে আমাদের সমন্বয় করার দরকার নাই, সোজা কথা। তাহলে পূর্ব পরিশোধিত খরচ মানে কি খরচ? অগ্রিম খরচ। তো অগ্রিম সংক্রান্ত খরচগুলোতে তো আমাকে সমন্বয় করতে হবে, বকেয়া খরচও তো আমাকে সমন্বয় করতে হবে, বকেয়া রাজস্ব মানে বকেয়া আয়ও আমাকে সমন্বয় করতে হবে, অনার্জিত রাজস্ব মানে হচ্ছে অগ্রিম আয়, এটাও আমাকে সমন্বয় করতে হবে। তার মানে ক, খ, গ, উম, চারটাই অগ্রিম আর বকেয়া সংক্রান্ত জিনিস। তাহলে এই যে আমাদের ঘ নাম্বার আছে, এই ভাষাটা কি বলছে? অর্জিত রাজস্ব। অর্জিত রাজস্ব মানে হচ্ছে যে আয়টা তোমার অর্জন হয়ে গেছে, অর্জিত আয়, বা এটাকে সোজাসুজি আমরা নর্মাল আয় বলতে পারবো। এই আয়টা তো আমাদের আর সমন্বয় করার দরকার নেই, তাহলে সমন্বয়যোগ্য নয় এটা। আর বাকি জিনিসগুলো অগ্রিম এবং বকেয়া সংক্রান্ত, সেজন্য সেগুলোকে সমন্বয় করতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? ঘ। বলেন কোন নীতি অনুসারে সমন্বয় জাবেদা দেওয়া হয়? বলেছিলাম না, কোন নীতি অনুসারে? মিলকরণ বা ব্যয় স্বীকৃত নীতি বা ম্যাচিং নীতি, ব্যয় স্বীকৃত নীতি বা মিলকরণ নীতি অনুসারে আমরা সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা দিব। আর সামঞ্জস্য নীতিতে আমরা কি দেখাবো? সামঞ্জস্য নীতিতে আমরা প্রতি বছরের অবচয় একই পদ্ধতিতে ধরবো, একই পদ্ধতিতে অবচয় ধরা হয়। মানে এই বছর যদি আমরা সরলরৈখিক পদ্ধতি ধরি, পরের বছরও সরলরৈখিক, এই বছর যদি ক্রমহ্রাসমান ধরি, পরের বছরও ক্রমহ্রাসমান চেক। অর্থাৎ আমাদের প্রত্যেক বছরে একই নীতিতে হিসাব রক্ষণের ব্যবস্থা। ব্যয় নীতি মানে হচ্ছে আমাদের ঐতিহাসিক ব্যয় নীতি। এরপর হচ্ছে রক্ষণশীলতার নীতির জন্য আমরা কি করি? এটা মজুত পণ্যের ক্ষেত্রে আমরা কি করি? কম মূল্য নিই, গুরুত্ব নীতি, আমাদের এগুলা দরকার নাই। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে কোন নীতি অনুসারে সমন্বয় জাবেদা দিতে হবে? আমাদের কি নীতি অনুসারে ভাইয়া? মিলকরণ বা ব্যয় স্বীকৃত নীতি। এরপরে আমরা একটু দেখব শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হলে কি হবে। শেয়ার হোল্ডারদের যদি আমরা লভ্যাংশ দিই, লভ্যাংশ প্রদান করলে আমরা কি হবে, এটা তো একটু আগে মনে হয় আলোচনা করেছি আমরা জাবেদায়। তো আমরা জানি লভ্যাংশ দিলে একদিকে আমাদের নগদ টাকা চলে যাবে, অন্যদিকে আমাদের মালিকানা সত্ত্ব থেকে কমে যাবে। তাহলে আমাদের এখানে সম্পদ কমবে আর মালিকানা সত্ত্ব
কমবে। তাহলে সঠিক উত্তর কি হবে? আমাদের সম্পদ কমবে আর শেয়ার হোল্ডারদের শর্ত কমবে। ওকে, কারণ লভ্যাংশ দিয়ে দিলেই আমাদের মালিকানা সত্ত্ব কমে যাবে। বুঝছেন কিনা? কারণ ওই যে আমরা একটু আগে জাবেদা দিলাম, জমাকৃত মুনাফা ডেবিট, আর কি লভ্যাংশ প্রদান করলে যেটা হয়, আরেকটা হচ্ছে কি নগদান ক্রেডিট। ওকে, এখন এর পরের প্রশ্নে আমরা চলে যাব। আমরা একটু শেষ করে দিব আলোচনাটা, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ওকে, দেখো এই প্রশ্নটা কি বলেছে, বলছে ব্যবসা প্রতিষ্ঠানে 2/10 N30, এটা N হবে, ভুল আসছে, N30 শর্তে ৬০০০ টাকার পণ্য বিক্রয় করে ১০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হয়। তাহলে বিক্রয় করেছি আমি ৬০০০ টাকার পণ্য, এখান থেকে আমাকে ফেরত দিয়ে দিয়েছে ১০০০ টাকার পণ্য। তাহলে আমার বর্তমান বিক্রয় আছে কত? ৫০০০ টাকার পণ্য। বাকি টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়। মানে আমি যে শর্ত দিয়েছি, এই শর্ত মানে কি? শর্ত মানে 2/10 N30। এটার মানে হচ্ছে আমি যদি 10 দিনের মধ্যে আমার দেনাদার যদি আমার টাকাটা পরিশোধ করে দেয়, আমি তাকে 2% বাট্টা দেব। আর অবশ্যই N30 মানে 30 দিনের মধ্যে দিতে হবে। এখন বলছে বাট্টাকালীন সময়ের মধ্যে সে টাকাটা ফেরত দিয়েছে, তাহলে তাকে আমি কত পার্সেন্ট বাট্টা দিব? 2%। তো ৫০০০ টাকার 2% কত? ১০০ টাকা। এখন প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে বাট্টার পরিমাণ কত? তো বাট্টার পরিমাণ ১০০ টাকা। বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছো কিনা বলেন তো? থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা নিম্নের কোনটি অলিক সম্পত্তি? ভাইয়া অলিক সম্পদ মানে আমরা বলেছি অলিক মানে অবাস্তব। অলিক মানে কি? অবাস্তব, যেটা আসলে দেখা যায় না। বলে না আমি তোমারে দেখেছি মনের হিয়াতে। আচ্ছা থাক, অলিক সম্পত্তি ওই দিকে গেলাম না, আমরা আলোচনা করে ফেলি। এরপরে হচ্ছে অবাস্তব যেটা, সেটা কি? সেটাকে আমরা বলি কাল্পনিক। কাল্পনিক, সেটাকে আমরা, যেহেতু এগুলা কাল্পনিক জিনিস, এগুলোর কোনো ভ্যালু নাই, সো এগুলাকে আমরা বলবো ভুয়া সম্পদ। এগুলাকে আমরা বলতে পারবো অন্যান্য সম্পদ, এই আর কি। এগুলাকে আমরা বলতে পারবো অসমন্বিত ব্যয়। ওকে, অনেক জিনিস দেখেন, জানলে জানতে জানতে জানোয়ার হয়ে যাবেন, বুঝছেন? জানতে জানতে জানোয়ার হয়ে যাবেন। অর্থাৎ অলিক সম্পদকে আমরা এই নামে রাখতে পারি: অলিক সম্পদ, অবাস্তব সম্পদ, কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ, অন্যান্য সম্পদ, অসমন্বিত ব্যয়। এই জিনিসগুলাকে আমরা বলতে পারবো, অথবা এটাকে আমি আরো আদর করে বলতে পারবো ফিকটিটিয়াস অ্যাসেটস। মানে ইংরেজিতে বললাম তো, তার মানে ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে অলিক সম্পদ। সো অলিক সম্পদের মধ্যে আমরা কি দেখতে পাই? অলিক সম্পদের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে সাধারণত কি, সুনাম একটা স্থায়ী সম্পদ। ওকে, ব্যবসায়িক চিহ্ন মানে ট্রেডমার্ক, এটাও একটা স্থায়ী সম্পদ। লাইসেন্স, এটাও একটা স্থায়ী সম্পদ। কপিরাইট, এটাও একটা স্থায়ী সম্পদ। তবে সুনাম, ট্রেডমার্ক, লাইসেন্স, কপিরাইট, এই চারটা সম্পদই হচ্ছে আমাদের অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। কি সম্পদ? অস্পর্শনীয়, অথবা এটাকে আমি বলতে পারি অদৃশ্যমান। কি? অদৃশ্যমান কি সম্পদ? স্থায়ী সম্পদ, যেটার উপর আমরা ভিত্তি করে কি ধরি? অবলোপন ধরি। যেমন সুনামের অবলোপন হয়, লাইসেন্সের অবলোপন হতে পারে, কপিরাইটের অবলোপন হয়, ব্যবসায়িক চিহ্ন বা ট্রেডমার্কের অবলোপন হয়। কারণ এই স্থায়ী সম্পদগুলো আমরা স্পর্শ করি না, এগুলাকে আমরা কি করি? এগুলা আমাদের দৃশ্যমান থাকে না, এগুলাকে আমরা অনুভব করি, বা এগুলার কারণে আমাদের বাস্তব স্থায়ী সম্পদ অর্জন হয় বা অবকাঠামোগত উন্নয়ন হয়, বা এগুলা থেকে আমরা দীর্ঘমেয়াদ সুবিধা পাই। সেজন্য এগুলাকে বলা হয় স্থায়ী সম্পদ বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। এগুলার ব্যবহারের কারণে বা সময়ের পরিপ্রেক্ষিতে এগুলার যে মূল্য কমে যায়, সেগুলাকে আমরা বলি অবলোপন। আর যদি স্থায়ী সম্পদ স্পর্শনীয় হয়, তখন সেটার উপর আমরা যে মূল্য কমে যায়, সেটাকে আমরা বলি অবচয়। আর স্থায়ী সম্পদটা যদি প্রাকৃতিক সম্পদ হয়, খনিজ তেল হয়, প্রাকৃতিক গ্যাস হয়, তারপরে হচ্ছে আমাদের প্রাকৃতিক বনাঞ্চল হয়, এই জিনিসগুলো যদি হয়, তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে কি
শূন্যীকরণ, সেগুলোর মূল্য কমে গেলে। তাহলে স্থায়ী সম্পদ এই 3 প্রকার আমরা দেখলাম। এখন এই 4টা সম্পদ স্থায়ী সম্পদ, এখানে শুধুমাত্র প্রাথমিক খরচ আছে, যে খরচটাকে আমরা বলবো অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ। এই প্রাথমিক খরচগুলোর মধ্যে কি পড়বে? আইন খরচ, দলিল পত্রের খরচ, উপদেষ্টার ফি, নিবন্ধকের ফি, ব্যাংক চার্জ সহ একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে গেলে যা যা খরচ হবে সেই খরচের সমষ্টিকে একসাথে বলা হয় প্রাথমিক খরচ। ওকে, আমরা শেষ করব। তাহলে এই প্রাথমিক খরচটা আমাদের এক ধরনের ভুয়া সম্পদ। এইরকম ভুয়া সম্পদ আরো আছে, শেয়ার অবহার বা ঋণপত্রের অবহার, শেয়ার বাটা বা ঋণপত্রের বাটা, তারপরে শেয়ার অবলেখকের দস্তরি বা কমিশন, তারপরে হচ্ছে গবেষণা খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, সংরক্ষিত আয়ের ডেবিটসের, এই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে কি? অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ। নিচের কোনটি অলিক সম্পদ? সঠিক উত্তর প্রাথমিক খরচ। সর্বশেষ প্রশ্নটা আমরা নিচ্ছি আজকের ক্লাসের। এই ক্লাসের পরে আমরা মোটামুটি ক্লাস শেষ করব। দেখো বলছে প্রতিষ্ঠানে অবচয় কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়? ভাই একটু আগে তো আলোচনা করেই দিয়েছি, অস্পর্শনীয় সম্পদের উপর কি ধরা হয়? অবচয় না অবলোপন? অবলোপন। অস্পর্শনীয় সম্পদগুলা কি কি? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, লাইসেন্স, ফ্রাঞ্চাইজিং, গ্রন্থসত্ত্ব, ওকে, এগুলা। আর অলিক সম্পদ কি? অলিক সম্পদের উপরেও আমাদের কি হয়? অবলোপন হয়। প্রাথমিক খরচ, হ্যাঁ, শেয়ার অবহার, এগুলোর উপর আমাদের অবলোপন হয়। আর ব্যক্তিগত সম্পদ তো আমাদের সম্পদ হিসেবে চিহ্নিত করবে না, এটা আপনার ব্যক্তিগত জিনিস। সেটা আপনার জিএফ হোক আর বিএফ হোক অথবা হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক, সেটা আপনার ব্যক্তিগত সম্পদ, অথবা জায়গা জমি হোক। চলতি সম্পদের উপর সাধারণত অবচয় অবলোপন হয় না, এটা চলতি বছরে শেষ হয়ে যায়। তাহলে আর বাকি থাকলো কি? স্থায়ী সম্পদ। এটাই হচ্ছে সঠিক উত্তর। কারণ আমরা জানি এই স্থায়ী সম্পদের ক্ষেত্রে আমরা যে স্থায়ী সম্পদের উপর যে দৃশ্যমান স্থায়ী সম্পদ হয় সেটার উপর আমরা কি ধরবো? অবচয় ধরবো। তো যাই হোক, আজকে আমরা মোটামুটি 22টা প্রশ্ন সমাধান করেছি। সকলকে ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব তোমাদের প্রবলেম সলভ করানোর ট্রাই করেছি। যারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে যদি সুযোগ হয় আবারও সামনে দেখা হবে। আর স্পেশালি যারা আছে মিশকাতুল জান্নাত সহ যারা ছিলা শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আর ইনশাল্লাহ কথা হবে, যদি কোনো ধরনের কোনো প্রবলেম পড়ে, কোনো প্রশ্ন সলভ করতে গিয়ে আমাকে নক দিও, ইনশাল্লাহ সমাধান করে দেবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।